নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য আজকের ক্লাসে আমরা জিকে প্র্যাকটিস সেট নাম্বার 11 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 10টি প্র্যাকটিস সেট দেখেছি, যেখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের সাথে সাথে ডিটেলস তথ্য আমরা দেখেছি, যেগুলো কিন্তু বিভিন্ন এক্সামের আসা প্রশ্ন। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন এক্সাম হয়েছিল এর আগে, সেই সমস্ত এক্সামে যে সমস্ত তথ্যগুলো এসেছিলো সেই সমস্ত তথ্য কিন্তু আমরা প্রতিটি প্রশ্নে ডিটেলস তথ্য হিসাবে কিন্তু প্রোভাইড করছি। এবং তোমরা যারা যারা ক্লাসটি দেখছো ইউটিউবে, তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে। আর যারা তোমরা ফেসবুকে দেখছো, তোমরা সকলে ইউটিউবে চলে আসবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এখানে প্রপারভাবে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া রয়েছে জিকে এবং ম্যাথের জন্য। আর তোমাদের বলে রাখি, এই যে আমাদের সেট চলছে, এটা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত চলবে, আর এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় শুধু মিলিয়ে নেবে, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সকলে, যারা যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত, এবং ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমরা ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, তোমরা এখনও পর্যন্ত যারা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু ইতিমধ্যে করতে পারো। সেটা কিন্তু বর্তমানে চলছে রেজিস্ট্রেশনের প্রসেস। অবশ্যই যারা এখনও পর্যন্ত করোনি, তোমরা সকলে করে নেবে। তো চলো আমরা প্রশ্ন শুরু করি। প্রথম যে প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম যে ধর্মপ্রচার সেটা কোথায় করেছিলেন? তো সঠিক উত্তর কোনটা হবে? তিনি যে ধর্মপ্রচার করছেন প্রথম, সেটা হচ্ছে সারনাথে। সারনাথে তিনি কিন্তু প্রথম তার যে বক্তৃতা বা তার যে ধর্মপ্রচার সেটা কিন্তু তিনি করেছিলেন। এবং এই যে গৌতম বুদ্ধ রয়েছে, ইনি কিন্তু সিদ্ধার্থ নামে পরিচিত রয়েছেন, এবং তার জন্ম কোথায় হয়েছে? এই যে লুম্বিনী অপশান দেখতে পাচ্ছ, লুম্বিনী শালকুঞ্জের শাক্য বংশে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, এবং কুশীনগরে তার কিন্তু মৃত্যু হয়েছে। ঠিক আছে, কুশীনগর যে অপশান নাম্বার ডি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে এখানে, ঠিক আছে, যেটা বর্তমান উত্তরপ্রদেশে পড়ছে। তো এই সমস্ত তথ্যগুলো আমরা একটু ভালো করে দেখে নিই। তার জন্মস্থান হচ্ছে লুম্বিনী, যেটা কিন্তু বর্তমানে নেপালে পড়ছে। লুম্বিনী শালকুঞ্জের শাক্য বংশে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, এবং তার নাম হচ্ছে সিদ্ধার্থ। আর তার জন্মসাল হচ্ছে আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, যদিও কোনো কোনো বইতে তোমরা 566 খ্রিস্টপূর্বাব্দেও দেখতে পাবে। তার পিতার নাম হচ্ছে শুদ্ধোদন, যিনি কিন্তু শাক্য বংশের প্রধান ছিলেন, এবং তার ডাকনাম হচ্ছে সিদ্ধার্থ। পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবং তার মাতার নাম হচ্ছে কি? মায়াদেবী। এর সাথে রয়েছে তার স্ত্রীর নাম হচ্ছে কি? যশোধরা। যশোধরা হচ্ছে তার স্ত্রী, এবং তার পুত্রের নাম হচ্ছে রাহুল। এবং তার এই পুত্র রাহুল যখন তার 29 বছর বয়স, তখন তার জন্ম হয়, এবং তার পরবর্তী সময় তিনি কিন্তু গৃহত্যাগ করেন, যেটা কিন্তু এই বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত রয়েছে। এবং জ্ঞান লাভের স্থান, অর্থাৎ তিনি বিহারের যে বুদ্ধগয়ায় একটি বোধিবৃক্ষের নিচে 35 বছর বয়সে তিনি কিন্তু বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, এবং এই যে বৃক্ষটা সেটাকে বলা হচ্ছে বোধি বৃক্ষ। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী আমরা দেখব, এই যে জ্ঞান লাভ করছেন, তারপর তিনি যে ধর্মোপদেশ দিচ্ছেন, প্রথম যে ধর্মাবলম্বী তার যে ছিল, সেটা কোথায় দেওয়া হয়েছে? সেটা কিন্তু দেওয়া হয়েছে তার প্রথম বক্তৃতা, সেটা হচ্ছে বারাণসীর কাছে সারনাথে তিনি কিন্তু তার প্রথম ধর্মোপদেশ দিয়েছেন, এবং এটা কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এবং এই যে গৌতম বুদ্ধ, তার মৃত্যু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, যেটা কুশীনগরে পড়ছে উত্তরপ্রদেশের মধ্যে। এবং এটি কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাপরিনির্বাণ নামে পরিচিত। পরীক্ষায় এইরকমই প্রশ্ন আসে যে মহাপরিনির্বাণ এটা কোন ধর্মের সাথে সম্পর্কিত? সেটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে, কারণ গৌতম বুদ্ধের যে কুশীনগরে তার যে দেহত্যাগ, এটাই হচ্ছে মহাপরিনির্বাণ, যেটা 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এছাড়া তিনি কিন্তু শাক্যমুনি নামে পরিচিত, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, এবং তথাগত নামে পরিচিত হচ্ছেন আমাদের এই গৌতম বুদ্ধ। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমরা সকলে কিন্তু লাইক করে দেবে। তোমরা কি অনেকে লাইক করছো না? ঠিক আছে, প্লিজ সকল অবশ্যই কিন্তু তোমরা লাইক এবং শেয়ারটা করে রাখবে। যাদের প্রয়োজন রয়েছে এই ধরনের ক্লাস, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো পরের প্রশ্ন রয়েছে, সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি পদের কথা উল্লেখ রয়েছে? ভারতের রাষ্ট্রপতির পদের কথা উল্লেখ রয়েছে সংবিধানের 52 নম্বর আর্টিকেলে। তো আমাদের রাষ্ট্রপতি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেলগুলো আমাদের একটু দেখতে হবে। ফার্স্টে রয়েছে 52 নম্বর ধারা অনুযায়ী একজন রাষ্ট্রপতি থাকবেন আমাদের ভারতে, সেটা কিন্তু বলা হয়েছে। এবং রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের ভারতের প্রথম নাগরিক, এবং তিনি হচ্ছেন 3 বাহিনীর প্রধান, ঠিক আছে, এবং তিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী রয়েছেন। আর ধারা নাম্বার যে 61 রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট সম্পর্কিত বিধান কিন্তু 61 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে এখনও ইমপিচ করা হয়নি। তো
তো অনুচ্ছেদ নাম্বার যে 52 রয়েছে আমরা যদি প্রথম থেকে দেখি সেটা কিন্তু রাষ্ট্রপতি থাকবেন এখানে বলা হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ কী আর্টিকেল রয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে 55 নম্বর আর্টিকেল, রাষ্ট্রপতি নির্বাচনের সাথে ডাইরেক্টভাবে সম্পর্কিত রয়েছে 55 নম্বর আর্টিকেল। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ যে 5 বছর হয়ে থাকে সেটা কিন্তু 56 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি। এবং রাষ্ট্রপতি পদের যে নির্বাচনের যোগ্যতা অর্থাৎ যোগ্যতা কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রপতির 58 নম্বর ধারা। 60 নম্বর যে ধারা রয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির শপথ সম্পর্কে বলা হয়েছে, শপথ গ্রহণ। এবং 61 নম্বরে হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ পদ্ধতি। এই পুরোটাই কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এখানকার একটা লাইনও যেন বাদ না যায়, পুরোটাই কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। পরবর্তী আরও রয়েছে যেমন 72 নম্বর আর্টিকেল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদর্শন এবং দণ্ডাদেশ স্থগিত, হ্রাস এবং তার যে ফরমেশন সেটাকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড পর্যন্ত তিনি কিন্তু রোধ করতে পারেন, এবং কারোর দেখা গেলো মৃত্যুদণ্ড হয়েছে সেই ফর্মটাকে পাল্টে সেটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের পরিবর্তন তিনি কিন্তু করতে পারেন। সেই ক্ষমতা কিন্তু 72 নম্বর আর্টিকেল কিন্তু রাষ্ট্রপতিকে দিয়েছে। পরবর্তী আর্টিকেল রয়েছে 85 নম্বর আর্টিকেল, সংসদের অধিবেশনের আহ্বান এবং স্থগিত করা, লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির রয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে। ঠিক আছে। পরবর্তী রয়েছে 111 নম্বর আর্টিকেল, যেখানে বিলের সম্মতি দান, রাষ্ট্রপতির যে ভেটো ক্ষমতা সেটা কিন্তু আমরা 111 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি। এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের এক নজরে রাষ্ট্রপতির সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে রাষ্ট্রপতি সম্পর্কে যা পরীক্ষায় আসে এর বাইরে আর কিচ্ছু আসবে না। ঠিক আছে, সেটা আমাদের শুধু পঞ্চায়েত বলে নয়, ডব্লিউবি সহ অন্যান্য এক্সামেও এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। 123 নম্বর যে আর্টিকেল রয়েছে, সংসদ অধিবেশন না চললে রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ জারির যে ক্ষমতা সেটা কিন্তু বলা হয়েছে 123 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। 352 নম্বর আর্টিকেল হচ্ছে জাতীয় জরুরি অবস্থার কথা কিন্তু এখানে ঘোষণা করার কথা বলা হয়েছে 352 নম্বরে। 356তে হচ্ছে আমাদের রাষ্ট্রপতির যে শাসন রয়েছে সেটাকে কিন্তু কোনো রাজ্যের সাংবিধানিক শাসন ব্যবস্থা যদি ব্যর্থ হয়, অচল অবস্থা যদি তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির শাসন সেখানে লাগু হতে পারে, সেটা 356 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এছাড়া 360 নম্বর আর্টিকেলে রয়েছে আর্থিক জরুরি অবস্থা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যদিও এটা এখনও পর্যন্ত ভারতে লাগু হয়নি। এবং জাতীয় জরুরি অবস্থা 3বার লাগু হয়েছে, আর রাষ্ট্রপতি শাসন তো অনেকবার। পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি রয়েছে। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গোর্গাবুরু, অপশান নাম্বারে সঠিক উত্তর হবে। এবং এটি কোথায়? পুরুলিয়ায় অবস্থান করছে, পুরুলিয়া জেলায় অবস্থান করছে এই মালভূমি অঞ্চল, এবং এটি ছোটনাগপুর মালভূমিরই একটি সম্প্রসারিত অংশ। সান্দাকফু যেটা রয়েছে এটা দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা পশ্চিমবঙ্গের যদি সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু, 3636 বা 3636 মিটার, এইভাবে তোমরা মুখস্থ রাখতে পারো। এবং ফালুট যেটা হচ্ছে সেটা দার্জিলিংয়ে অবস্থান করছে, এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট, যেটা 3600 মিটার। পরবর্তী আমরা দেখব অযোধ্যা পাহাড়। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে সেগুলো অবস্থান সম্পর্কে একটু দেখে রাখবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। অযোধ্যা পাহাড় যেটা কিন্তু পুরুলিয়া জেলায় যে রাঢ় অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে, এবং গোর্গাবুরু হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ, ইম্পর্টেন্ট। এবং জয়চণ্ডী পাহাড় এটাও কিন্তু পুরুলিয়ার রঘুনাথপুরের কাছে অবস্থান করছে, এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রয়েছে। এবং পাঞ্চেত পাহাড় এটা পুরুলিয়ার পাঞ্চেত বাঁধের নিকটবর্তী অবস্থান করছে। এবং রয়েছে বাঘমুন্ডি পাহাড়, যেটা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সংলগ্ন একটি অংশ রয়েছে, বাঘমুন্ডি পুরুলিয়া সংলগ্ন। নেক্সট শুশুনিয়া পাহাড়, এটি কিন্তু বাঁকুড়ার যে জীবাশ্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য একটি বিখ্যাত রয়েছে শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া জেলায় দেখতে পাবো। এবং বিহারীনাথ পাহাড় রয়েছে, এটাও কিন্তু বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় রয়েছে। তো গুরুত্বপূর্ণ কিছু আমাদের পশ্চিমবঙ্গের পাহাড় ছিল, সেগুলো আমরা জেলাভিত্তিক দেখে নিলাম। পরের প্রশ্ন রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়ে থাকে। তো গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তাকে কিন্তু প্রধানই বলা হয়ে থাকে, তো আমরা প্রধানই বলে থাকি গ্রাম পঞ্চায়েতের যিনি হেড থাকেন। তো এর পরবর্তী আমরা দেখব তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের নির্বাহী প্রধান রয়েছেন। এবং গ্রাম সভা, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, এখান থেকে একটা কোশ্চেন সম্প্রতি কোনো একটা এক্সামে। তো গ্রাম সভা প্রতি বছর কিন্তু আয়োজিত হয়ে থাকে, এবং সদস্যদের উপপ্রধান নির্বাচন করতে হয়, অর্থাৎ একজন উপপ্রধান কিন্তু থাকেন পঞ্চায়েতে। পঞ্চায়েতের মেয়াদকাল হচ্ছে কত বছর? 5 বছর। আর এর আগের ক্লাসে আমরা কিন্তু পঞ্চায়েত সম্পর্কিত পুরো ডিটেলস কিন্তু দেখে নিয়েছি, যারা দেখোনি আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। পরের প্রশ্ন
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর সভাপতি প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল, যেটা কিন্তু কত সালে হয়েছিল? 1885 সালে হয়েছিল, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে সেই প্রথম যে অধিবেশন হচ্ছে। এবং এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেখানে 72 জন প্রতিনিধি কিন্তু উপস্থিত ছিলেন। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমরা এই সম্পর্কিত দেখে নেব, আর যা যা দেওয়া হচ্ছে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা একদম কনফার্ম, তোমরা এটা 100% মেনে কিন্তু পড়বে, ঠিক আছে? আমি যা তথ্য দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না। প্রতিষ্ঠা কত সালে হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? 28শে ডিসেম্বর 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা A.O. হিউম। প্রথম যে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রথম সভাপতি ছিলেন। এবং প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। পরীক্ষায় বহুবার কিন্তু প্রশ্ন এসেছে। পরবর্তী দেখব এর যে প্রথম অধিবেশনটা হচ্ছে সেটা কোন জায়গায়? না, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এখানে প্রথম অধিবেশন হচ্ছে, যেখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবং 1885 সালে বোম্বাইয়ের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব 1887 সালের যে মাদ্রাজ অধিবেশন, সেখানে কিন্তু প্রথম মুসলিম সভাপতি হিসাবে বদরুদ্দিন তৈয়াবজি তিনি কিন্তু এখানকার সভাপতিত্ব করেছেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে? তাহলে বদরুদ্দিন তৈয়াবজি তিনি কিন্তু 1887 সালে মাদ্রাজ থেকে সভাপতিত্ব করেছেন। পরবর্তী আমরা দেখব প্রথম ইউরোপীয় বা ইংরেজ সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? তাহলে কিন্তু উত্তর হবে জর্জ ওয়েল, যিনি 1888 সালের এলাহাবাদের তিনি কিন্তু সভাপতিত্ব করেন। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং এটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে প্রথমবার আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি, যেটা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু 1896 সালের কলকাতা অধিবেশনে সেখানে কিন্তু এটি প্রথম গাওয়া হয়েছিল, গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেখানকার এই অধিবেশন অর্থাৎ 1896 কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ শায়নি। পরীক্ষায় অনেকবার এসেছে এটা, ঠিক আছে? চলো পরবর্তী এবার আমরা দেখব, এটা কিন্তু শুধুমাত্র আমাদের যে পঞ্চায়েত পরীক্ষা তার জন্য কিন্তু নয়, এটা ক্লার্কশিপ, ডব্লিউবিপি, কেপি সমস্ত এক্সামের জন্য সমানভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই সিরিজটি। যেটা তোমাদের আমাদের কেপি এক্সাম যারা যারা দেবে না সামনে, তাদের জন্য কিন্তু এটা সমানভাবে ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী আমরা দেখব 1907 সালের যে সুরাট অধিবেশন, সেখানে কিন্তু কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী দুই ভাগে কিন্তু বিভাজন হয়ে যায় এবং বিভক্ত হয়ে গিয়েছিল। সেটা কোন অধিবেশনে হয়েছিল? সুরাট অধিবেশনে, যেটা সুরাট বিভাজন নামে পরিচিত। এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? রাসবিহারী বসু। রাসবিহারী বসুর সভাপতিত্বে 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, নরমপন্থী এবং চরমপন্থী। এবং পরবর্তীতে এটা আবার অ্যাডও হচ্ছে, সেটা আমি পরবর্তীতে বলছি। পরবর্তী অধিবেশন 1911 সালের কলকাতা অধিবেশন। এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ এখানে প্রথমবার আমাদের যে জাতীয় গান রয়েছে জনগণমন, এই যে জাতীয় গান, এটাকে কিন্তু প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে গেয়েছিলেন 1911 সালের কলকাতা অধিবেশনে। এবং এখানকার সভাপতিত্ব করেছিলেন বিশ্বনারায়ণ ধর। এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখলাম যে কংগ্রেসের এর আগের যে অধিবেশন রয়েছে, সেখানে কিন্তু কংগ্রেসের দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, নরমপন্থী এবং চরমপন্থী, 1907 সুরাট অধিবেশনে। এবং এখানে কিন্তু 1916 সালের যে লখনৌ অধিবেশন হচ্ছে লখনৌতে, সেখানে কিন্তু আবার কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী পুনরায় আবার মিল হচ্ছে। এবং কংগ্রেস এবং মুসলিম লীগ চুক্তি হচ্ছে এখানে একটা, যেটাকে লখনৌ চুক্তি হিসাবে আমরা বলছি 1916 সালে। এবং এই 1916 লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছেন কে? অম্বিকা চরণ মজুমদার। অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য, ভিভিআই একদম মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে এখানে হাইলাইট করে দিচ্ছি। পরবর্তী রয়েছে 1917 সালের যে কলকাতা অধিবেশন, এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ট। তিনি কিন্তু এই 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছেন। পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ট, কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে? তাহলে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু, যিনি 1925 কানপুরের থেকে তিনি কিন্তু সভাপতিত্ব করেছেন, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো কীভাবে তোমাদের কন্টেন্ট কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। যা যা এক্সামে আসবে এর বাইরে কোনো প্রশ্ন তোমরা দেখতেই পাবে না।
পরবর্তী যে গুরুত্বপূর্ণ সেশন রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেটা হচ্ছে 1929 সালের লাহোর অধিবেশন। এখানে কিন্তু পূর্ণ স্বরাজের যে প্রস্তাব, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই প্রস্তাব কিন্তু এখানে গ্রহণ করা হয়েছিল এবং 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস কিন্তু প্রথম এটা কিন্তু পালন করা হয়েছিল 1930-এর 26শে জানুয়ারি। তার কারণ হচ্ছে এই দিন কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এই দিনটাতে, এই 26শে জানুয়ারি এই দিনে। আর এই 1929 সালের যে লাহোর অধিবেশন, এই দিনেই কিন্তু জওহরলাল নেহরু মানে এই অধিবেশনের সভাপতিত্ব তিনি কিন্তু করেছেন। সবথেকে বেশি ইম্পর্টেন্ট, পূর্ণ স্বরাজের প্রস্তাব কোন অধিবেশনে গ্রহণ করা হয়েছে? 1929-এর লাহোর অধিবেশন। সভাপতিত্ব কে করেছেন? জওহরলাল নেহরু। আর ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হচ্ছে? এই 26শে জানুয়ারি তারিখে। ঠিক আছে। এর পরবর্তী সুভাষচন্দ্র সম্পর্কে এখানে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। একটা, সুভাষচন্দ্র বসু তিনি প্রথম কোন অধিবেশনে সভাপতিত্ব করছেন? 1938 সালে হরিপুরা কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসে। আর আরেকটা করেছিল, সেটা হচ্ছে 1939-এ ত্রিপুরী 1939। এটা যেন গোলমাল না হয়, পরীক্ষায় ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের, সেটা ক্লার্কশিপ বলো, ডব্লিউপি বলো, কেপি বলো বা মিসলিনিয়াস যে কোনো এক্সাম। সভাপতিত্ব সুভাষচন্দ্র বসু প্রথম করছেন হরিপুরা 1938-এ, পরের বার করছেন ত্রিপুরী 1939-এ। এবং এখানে মনে রাখতে হবে, গান্ধীজির একজন নির্বাচিত প্রার্থী পট্টবী সীতারামাইয়া, তাকে কিন্তু পরাজিত করে ত্রিপুরী অধিবেশনের সভাপতিত্ব করেছেন এই সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে তিনি আবার পদত্যাগও করেছেন এবং রাজেন্দ্র প্রসাদ পরবর্তীকালে আবার সভাপতি হয়েছেন। তো এই সম্পর্কিত তথ্যগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের যে টপিকটা দিচ্ছি টোটাল কমপ্লিটই কিন্তু দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা ক্লাসে কিন্তু তোমরা এমন কোনো না কোনো টপিক পাবে যেটা আমি একদম কমপ্লিট তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। ওই জন্য প্রতিটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সিরিজটা তোমাদের কিন্তু ফলো করতে হবে। পরেরটা রয়েছে 1942 সালের বোম্বাই অধিবেশন, যেখানে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং সভাপতি ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। সেই সময় কিন্তু 1942 মানে বোম্বাই অধিবেশন, সেই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছে এবং এই প্রস্তাব এই 1942-এর এই বোম্বাই অধিবেশনে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে। 1946 সালের পরবর্তী মিরাট অধিবেশন, সেখানে কি হয়েছিল না, স্বাধীনতার প্রাক্কালে অর্থাৎ ঠিক স্বাধীনতার আগে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে এসেছে। তো সেটা হচ্ছে 1946-এর মিরাট অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেছেন JB কৃপালিনী। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট রয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবথেকে কম বয়সী সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1923 সালের বিশেষ অধিবেশনে তিনি কিন্তু ছিলেন। এখান থেকে আরও একটা কোশ্চেন হয়, সেটা কি? সবচেয়ে দীর্ঘকালীন সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। সবথেকে অল্প বয়সী দেখলাম এবং সবথেকে দীর্ঘকালীন সভাপতি কিন্তু ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা স্কিপ করে ফেলেছি, সেটা আমি এখানে বলে দিচ্ছি। 1924-এর যে অধিবেশন, সেখানে আমাদের যে মহাত্মা গান্ধী, তিনি একটাই মাত্র জাতীয় কংগ্রেসের সভাপতিত্বে অংশগ্রহণ করেছেন, সেটাই হচ্ছে এই বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশন 1924, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, মহাত্মা গান্ধী এখানকার সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে। তো কমপ্লিট জাতীয় কংগ্রেস আমি এখানে তোমাদেরকে মানে একদম মেন টপিকগুলো এখানে কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। আর এর বাইরে জাতীয় কংগ্রেস থেকে কোনো সিঙ্গেল কোশ্চেন কিন্তু তোমরা কোনো এক্সামে কিন্তু দেখবে না। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। আর তোমাদের বলে রাখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে যদি তোমাদের আরও প্রশ্ন চায়, তাহলে তোমাদের বলে রাখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে তোমরা সার্চ করবে। তোমাদের ক্লাসের একটা ক্লাস কিন্তু চলে আসবে ইউটিউবে, সেখানে কিন্তু তোমরা পুরো ডিটেলস তোমরা দেখতে পারো। আমি এখানে টোটালটাই কমপ্লিট করে দিয়েছি সেই ক্লাসে। পরের প্রশ্ন রয়েছে, আরেকটা কথা তোমরা দেখবে, এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ রয়েছে আমাদের, এটা তোমরা সকলে ডাউনলোড করে রাখবে। তার কারণ হচ্ছে আমরা যে ক্লাসগুলো করছি এর যে পিডিএফ তোমাদের প্রয়োজন রয়েছে, কারণ এখানে অনেক তথ্য আমরা দিচ্ছি। তো এই সমস্ত তথ্য এবং প্রতিটি প্রশ্নের উত্তর সহ ফ্রি পিডিএফ তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যাপটা সকলে ডাউনলোড করে রাখবে। শুধু তাই নয়, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশাল যে নোট, সেটা কিন্তু রেডি হচ্ছে এবং খুব শীঘ্রই তোমরা কিন্তু আমাদের এই অ্যাপের মধ্যে তোমরা এই নোট কিন্তু পেয়ে যাবে। এবং এখানে যে পেইড পিডিএফ সেকশন দেখতে পাচ্ছ, এখানেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো তোমাদের এক্সামকে অনেকটাই হেল্প করবে ক্র্যাক করার জন্য। সেগুলো কোনগুলো রয়েছে? ভারতের সংবিধান টোটাল কমপ্লিট দেওয়া রয়েছে, ভারতের ইতিহাসও দেওয়া রয়েছে এবং স্ট্র্যাটেজি।
এই টোটালটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দাও না কেন, এই প্রতিটা কিন্তু তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব পড়ে কমপ্লিট করে নাও, তাহলে অন্যদের তুলনায় অনেকটা তোমরা এগিয়ে থাকবে। কারণ কম্পিটিটিভ এক্সাম মানেই হচ্ছে অন্যদের তুলনায় কতটা ভালো পারফর্ম করছো। তো এখানে আমরা শুধু যে এইগুলো রয়েছে তা নয়, এখানে রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সায়েন্সের কোশ্চেন, এছাড়া 2026-এর মান্থলি যে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 13 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এছাড়া এনটিপিসি 2020-21 থেকে শুরু করে 2024, 25, 26 সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তা আবার বাংলা ভাষায়, এবং আন্ডার গ্র্যাজুয়েট 2026-এর যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তারও জিকে কোশ্চেন কিন্তু অ্যাভেলেবেল হবে এই অ্যাপের মধ্যে। এখানে কিন্তু তোমাদের দেখানো হচ্ছে একটা ডেমো পিডিএফ। যদিও তোমরা অ্যাপের মধ্যে গেলে ডেমো পিডিএফ সহ অন্যান্য সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে, তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে স্ট্যাটিস্টিকের মোটামুটি তোমরা 120টার ওপর টপিক কিন্তু পেয়ে যাবে, যেটা 126টি পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক কিন্তু দেওয়া রয়েছে, যা যা পরীক্ষায় তোমাদের চলে আসে। বিশেষ করে এই পিডিএফটি কিন্তু যারা মিসলিনিয়াস এক্সাম দিচ্ছ সেখানে 75 নম্বরের জিকে কোশ্চেন থাকে, আর সেখানে স্ট্যাটিক জিকের ওয়েটেজটা প্রায় 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসে। সুতরাং এটা কিন্তু অনেকটাই ওয়েটেজ রয়েছে এই স্ট্যাটিক জিকের, তার জন্য কিন্তু এই পিডিএফটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর এখানে সমস্ত টপিক কিন্তু আমরা ইনক্লুড করেছি যেগুলো তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? এই নিয়ে কোনো টেনশন নেই, কোনো তথ্য কিন্তু তোমাদের বাদ যাবে না। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো। ঠিক একইভাবে ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধান দুটোই কিন্তু একইভাবে অ্যাভেলেবেল রয়েছে। এখানে ইতিহাসে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস টোটালটাই কমপ্লিট করা রয়েছে, এবং শেষের দিকে আমরা ওয়ান লাইনার প্রশ্ন উত্তরও দিয়ে রেখেছি। এবং ভারতের সংবিধানের ক্ষেত্রেও তাই, মোটামুটি 80 থেকে 81টা পেজের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে সংবিধানও। সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত আর্টিকেল এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করে দিয়েছি, যেগুলো তোমাদের এক্সামে ডাইরেক্ট কিন্তু তোমরা কমন পাবে। তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপটি ডাউনলোড করে রাখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতিরা সাংবিধানিক মর্যাদা পেয়েছে? তো এটা কিন্তু আমরা আগেই দেখেছিলাম যে 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1992 সালে হয়েছিল। তো সেখানে কিন্তু সংবিধানের মর্যাদা হিসাবে এখানে পঞ্চায়েতিরাজ সিস্টেমকে কিন্তু এখানে মর্যাদা দেওয়া হয়েছে, সাংবিধানিক মর্যাদা। তো এখান থেকে কিন্তু তোমরা দেখে রাখবে যে এই সংশোধনী কিন্তু কার্যকর হয়েছিল পরবর্তীকালে 24শে এপ্রিল 1993 সালে, এবং 24শে এপ্রিলকে আমরা পঞ্চায়েতিরাজ দিবস হিসাবে পালন করি। এবং 74 নম্বর যে সংবিধান সংশোধনী রয়েছে, যেটা কিন্তু আমাদের পৌরসভার সাথে সম্পর্কিত রয়েছে, যেটা 1992 সালে কিন্তু হয়েছিল। আর এই যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা, এটা ত্রিস্তরীয় রয়েছে, এটা আমরা দেখেই নিয়েছি। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটা তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বনভূমি রয়েছে? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বনভূমি সংখ্যা রয়েছে? সেটা হচ্ছে হাওড়া। অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। এই সম্পর্কিত আমরা একটু তথ্য দেখব, যেমন সবথেকে বেশি সংখ্যক বনভূমি রয়েছে দক্ষিণ 24 পরগনায়, সবথেকে বেশি রয়েছে। এবং সুন্দরবন, যেটা ম্যানগ্রোভ বনভূমির জন্য বিশ্ববিখ্যাত রয়েছে। রাজ্য বন দপ্তর এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ সুন্দরবন যে ম্যানগ্রোভ অরণ্য সেটাকে নিয়ন্ত্রণ করে রাজ্যের বন দপ্তর। ন্যাশনাল পার্ক যেটা রয়েছে আমাদের ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছে 1984 সালে। কত সালে? 1984 সালে। এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই সুন্দরবন 1987 সালে। কত সাল? 1987। শুধু তাই নয়, এটি কিন্তু রামসারের মর্যাদা পেয়েছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি লাভ করেছে 2019 সালে। এবং প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প হিসাবে 1973 সালে যে প্রথম শুরু হচ্ছে প্রজেক্ট টাইগার, সেই অনুসারে 1973 সালেই কিন্তু এটা প্রজেক্ট টাইগার হিসাবে কিন্তু এটা স্থান পায়। তার কারণ এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বিশ্ববিখ্যাত রয়েছে। শুধু তাই নয়, এর সাথে কিন্তু আমাদের যে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এর মধ্যেও কিন্তু এটা স্থান পেয়েছে 1989 সালে। এবং ম্যানগ্রোভ সাইট হিসাবে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, এটাও কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? তো সুপ্রিম কোর্টে যারা বিচারপতি রয়েছেন তাদের কিন্তু অবসরের যে বয়সসীমা সেটা কিন্তু 65 ইয়ার্স, 65 বছর পর্যন্ত তারা কিন্তু মেয়াদ রয়েছে তাদের। এবং এটা হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু 62 বছর, এটা শুধুমাত্র হাইকোর্ট। পরবর্তী আমরা দেখব, হাইকোর্টের যে বিচারপতিদের অবসরের বয়সসীমা হচ্ছে 62 বছর, এবং সুপ্রিম কোর্টের যে ধারা রয়েছে 124, এই ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কিন্তু স্থাপনের কথা বলা রয়েছে। এবং বিচারপতিদের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট এর বিচারপতিদের নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি।
ভারতের সুপ্রিম কোর্টের যে দিল্লির যে তিলক মার্গে এটা কিন্তু অবস্থান করছে। ভারতের সুপ্রিম কোর্ট কোন জায়গায়? দিল্লির তিলক মার্গে। এর সাথে তোমরা একটু দেখে রাখবে যে ভারতের বর্তমান যে সুপ্রিম কোর্ট এটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 28 জানুয়ারি 1950, এটা স্বাধীনতার পর। কিন্তু আমরা যদি এটাকে একদম প্রাথমিক দিক থেকে হিসাব করি, ব্রিটিশ আমল থেকে, যেটা 1974 সালে অর্থাৎ 1973-এর যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট অনুসারেই কিন্তু 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট সেই অনুসারেই কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়েছিল এবং 1774 সালে কিন্তু কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু কলকাতায় হয়েছিল। আর কলকাতার যে হাইকোর্ট রয়েছে এটা হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট, অবশ্যই মনে রাখবে, যেটা 1 জুলাই 1862 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অবশ্যই কিন্তু এক্সামের জন্য পুরোটাই ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিলেন? তো আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু আমরা নিয়েছিলাম বন্দে মাতরম। এই উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে এটাকে কিন্তু লেখা হয়েছিল এবং বন্দে মাতরম যে গানটি রয়েছে রাষ্ট্রীয় গান, এটাকে কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। এবং বঙ্কিমচন্দ্রকে বলা হয়ে থাকে সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবং এই যে আমাদের উপন্যাস রয়েছে, এই উপন্যাসটি 1882 সালে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল, আনন্দমঠ যে উপন্যাস রয়েছে, এবং এটি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু প্রেরণা দিয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে হয়ে থাকে? তো পশ্চিমবঙ্গের কিন্তু উপকূলীয় যে অঞ্চল রয়েছে সেখানে দুবার কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিমবঙ্গে যদি আমরা জলবায়ুকে একটু লক্ষ্য করি তাহলে এখানকার যে মৌসুমী বায়ু আসা এবং যাওয়ার সময় বৃষ্টিপাত হয়ে থাকে দুবার। তো এখানে হচ্ছে উপকূলীয় যে অঞ্চল সেখানে ঘূর্ণাঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং পশ্চিমবঙ্গ মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশি কিন্তু বৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটাই কিন্তু ব্যাপক প্রভাব ফেলে পশ্চিমবঙ্গের বৃষ্টির দিকে। আর এই যে পার্বত্য অঞ্চল রয়েছে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হয়ে থাকে পার্বত্য অঞ্চলে এবং বৃষ্টিপাত সেটা কৃষি প্রধান পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই কৃষি প্রধান রয়েছে, যেখানে কিন্তু আমরা ধানের ভাণ্ডার কিন্তু বলে থাকি কোনটাকে? বর্ধমানকে। দেখো ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ এখন বর্ষাকাল ঢুকে গেছে, মৌসুমী বায়ু ঢুকেছে, এবং যার জন্য কিন্তু আমরা বুঝতেই পারছি যে আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নয় এবং আজকাল থেকেই ধরতে পারো তোমরা যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আগামী 4-5 দিন চলবে। ঠিক আছে, মানে এখনকার আপডেট আমি এখন বলছি, এটা কিন্তু হচ্ছে আমাদের এই মৌসুমী বায়ু আসার কারণে এই বৃষ্টিপাত কিন্তু ঘটছে। ঠিক আছে, এটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই হয়তো চলবে। আর যাওয়ার সময় কিন্তু যে বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু আমরা বছরে 2বার কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবো এই উপকূলীয় অঞ্চলে, যদিও বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু পার্বত্য অঞ্চলেই ঘটে থাকে। এখানে মৌসুমী বায়ু যদি আগমনের কাল হিসাবে আমরা ধরি সেটা হচ্ছে কোনটা? না 1 জুন নাগাদ কেরালায় প্রথম কিন্তু এই যে উপকূল রয়েছে কেরালা উপকূল, এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে এবং কেরালা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর যে বছরে 2বার বৃষ্টিপাত যদি বলা হয় সেটা কোন অঞ্চলে হয়ে থাকে ভারতের? সেটা হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্র যে উপকূল রয়েছে সেখানে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব প্রত্যাবর্তন করে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা প্রবেশ করছে এবং উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু যেটা প্রত্যাবর্তন করছে অর্থাৎ ফিরে যাচ্ছে, এই উভয়ের প্রভাবেই কিন্তু এখানে বছরে 2বার ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পারি এই তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূল অঞ্চলে। এছাড়া আমাদের কালবৈশাখী রয়েছে আমাদের, সেটা কি না গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিকেলে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় সেটাকে কালবৈশাখী বলা হয়, কারণ আমরা এর আগেও গ্রীষ্মকাল যেটা আমরা পেরিয়ে আসলাম আর কি, সেখানে কিন্তু দেখেছি প্রতি বিকেলের দিকেই কিন্তু ঝড় বৃষ্টি এখানে হয়ে থাকে, তো সেটাই হচ্ছে কালবৈশাখী, এছাড়া আর কিছু নয়। এবং লু হচ্ছে এটা একটা উত্তর পশ্চিম ভারতের শুষ্ক এবং অত্যন্ত উত্তপ্ত একটি বাতাস, যেটা কিন্তু গ্রীষ্মকালে বইতে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে অত্যন্ত শুষ্ক এবং অত্যন্ত উত্তপ্ত বাতাস। এটা বিশেষ করে আমরা ওই রাজস্থানের দিকে বা পাঞ্জাব হরিয়ানা ওই অঞ্চলটায় অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে কিন্তু দেখতে পাবো। এবার যদি আম্রবৃষ্টির সাপেক্ষে আসি, আম্রবৃষ্টি হচ্ছে কেরালা এবং কর্ণাটক অঞ্চলে গ্রীষ্মের শেষের দিকে, অর্থাৎ ঠিক এই সময় তোমরা বলতে পারো আমের যে সিজনটা ছিল সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যেটা কিন্তু আমকে পাকাতে সাহায্য করে। এটাকে এই জন্যই বলা হচ্ছে আম্রবৃষ্টি। ঠিক আছে, ম্যাঙ্গো শোয়ার এটাকে বলা হয়ে থাকে। পরবর্তী রয়েছে চেরি ব্লজমটা কি না কফি বৃষ্টি বলা হয় এটাকে, তার কারণ কর্ণাটক অঞ্চলে কফির ফুল ফোটাতে এই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা সাহায্য করে, এই জন্য কিন্তু কর্ণাটকের অঞ্চলটাকে এটাকে বলা হচ্ছে চেরি ব্লজম বা কফি বৃষ্টি। ঠিক আছে, তো আম্রবৃষ্টি, ম্যাঙ্গো শোয়ার, কফি বৃষ্টি বা চেরিস ব্লজম, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের অনেকবার কিন্তু এগুলো পরীক্ষায় চলে এসেছে। এবং লু তো তোমরা জানোই, কালবৈশাখীও জানো। পরের প্রশ্নে আমরা চলে আসি, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?
তো ভারতের সংবিধানের যে অভিভাবক সেটা কিন্তু বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টকে, কারণ আমাদের যে কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আমরা 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হতে পারি। তো এই জন্যই কিন্তু বলা হয়, শুধু তাই জন্য নয়, যে সংবিধানের যে কোনো আর্টিকেল সম্পর্কে যদি কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি হয় সেটাও কিন্তু টোটালটাই এক্সপ্লেন করে দেয় এবং জিনিসটা সম্পর্কে সকলকে জানায়, সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সংবিধানের ব্যাখ্যাগার কিন্তু আমরা বলতে পারি সুপ্রিম কোর্টকে, ঠিক আছে। রক্ষাকর্তাও বলা হয়, অভিভাবকও বলা হয়, ব্যাখ্যাকর্তাও কিন্তু বলা হয় সুপ্রিম কোর্টকে। সংবিধানের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়ে থাকে এবং ধারা নাম্বার যে 129 রয়েছে এটা গুরুত্বপূর্ণ, কারণ সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ কোর্ট অফ রেকর্ডের মতো কাজ করে সুপ্রিম কোর্ট, যেটা 129 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে, এবং এটি গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টকে। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান যে বিচারপতি রয়েছেন তিনি কিন্তু রয়েছেন বিচারপতি সূর্যকান্ত, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য। এবং ধারা নাম্বার 124, যেটা সুপ্রিম কোর্টের গঠন এবং প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত রয়েছে। মে 2026 সালে ভারত সরকার একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনুমোদিত সংখ্যা, আমরা জানি যে আগে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হচ্ছে একজন প্রধান বিচারপতি সহ 33 জন সাধারণ বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই সংখ্যাটাকে বাড়িয়ে 38 করা হয়েছে, যেখানে একজন প্রধান বিচারপতি সহ 37 জন সাধারণ বিচারপতি কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সুপ্রিম কোর্টে যে সমস্ত কার্যাবলী রয়েছে সেটা স্মুথভাবে চলতে পারে। পরের প্রশ্নে আমরা চলে আসি, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে রয়েছেন? জেলা পরিষদের যে প্রশাসনিক প্রধান রয়েছে তাকে বলা হয় সভাধিপতি, জেলা সভাধিপতি বলা হয়ে থাকে তাকে। এই যে সভাধিপতি নির্বাচিত হন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি রয়েছেন একজন, এবং জেলা শাসক হলেন সরকারের প্রতিনিধি, অর্থাৎ সভাধিপতি হচ্ছেন জনগণের দ্বারা নির্বাচিত, ওই জন্য এটাকে বলা হচ্ছে জনপ্রতিনিধি, এবং জেলা শাসক অবশ্যই যে ডিএম রয়েছেন একজন আইএএস অফিসার বা ডব্লিউবিসিএসের স্থানিক অফিসার রয়েছেন, তিনি কিন্তু সরকারের প্রতিনিধি, যদিও সবাই কিন্তু কাজ করে থাকে পাবলিক সার্ভেন্ট হিসাবে। এখানে জেলা পরিষদ যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ, কারণ পঞ্চায়েতের 3টে স্তর রয়েছে, জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ, তারপরে তার নিচে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার নিচে রয়েছে আমাদের পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত। এখানে এটি গ্রামীণ উন্নয়নের কাজ দেখাশোনা করা, অর্থাৎ এই যে পঞ্চায়েতের যে ব্যবস্থা রয়েছে তার প্রধান কাজই হচ্ছে গ্রামীণ উন্নয়নকে দেখাশোনা করা, বা জেলা পরিষদের কাজও কিন্তু এটাই। বিডিও পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কাজের সমন্বয়ক, অর্থাৎ বিডিও কী করে থাকে, পঞ্চায়েত সমিতির যে প্রশাসনিক কাজের সমন্বয় হয়ে থাকে, অর্থাৎ বিডিও আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন যে সমিতিগুলো রয়েছে তাদেরকে তদারকি করা এবং কাজের সমন্বয় করে থাকে এই বিডিও। পরের প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তো সিন্ধু সভ্যতা সম্পর্কে বিশেষ করে দুটো প্রশ্নই তোমরা হয়তো দেখতে পাবে, দুটোর মধ্যে একটা হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না, এবং সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না, সেটা হচ্ছে ঘোড়ার ব্যবহার তারা কিন্তু জানতো না, ঠিক আছে। এই দুটো প্রশ্নই বেশিরভাগ এক্সামে কিন্তু চলে আসে। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে এর আগের ক্লাসও আমরা দেখেছি ডিটেলস, আজকের ক্লাসে একটু ছোট্ট করে দেখে নেব। সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, এবং লোহার আবিষ্কার এর পরবর্তী সময়ে যেটা বৈদিক যুগ ছিল সেখানে পরবর্তী বৈদিক যুগে এটা হয়েছিল, ঋগ বৈদিক যুগে না, ঋগ বৈদিকের পরবর্তী বৈদিক যুগে হয়েছিল। এবং বৈদিক যুগে মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানতো, কিন্তু সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না। আর সোনা এবং রূপো এই দুটো অলংকার হিসাবে কিন্তু তারা ব্যবহার করতো, অর্থাৎ সোনা রূপা কিন্তু এই সিন্ধু সভ্যতার মানুষেরা সেটা নিয়ে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে। মিশর, তারপরে রয়েছে যে সমস্ত চৈনিক চীনের সাথে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে করতো। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি জনঘনত্বের দিক থেকে শীর্ষে রয়েছে? তো জনঘনত্বের দিক থেকে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই কলকাতা। অপশান নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে। জনঘনত্বটা কি না, জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের যে সংখ্যা রয়েছে সেটাকে দিয়ে পরিমাপ করা হয়ে থাকে জনঘনত্ব। জনঘনত্ব যদি আমরা বলি, জনঘনত্বর দিক থেকে কিন্তু বিহার সবথেকে বেশি রয়েছে জনঘনত্ব, ঠিক আছে। কমপ্লিট আমাদের ভারতের মধ্যে বিহারে সবথেকে বেশি আছে, এবং সবথেকে কম আছে হচ্ছে কোথায়, অরুণাচল প্রদেশ, ভারতের পূর্বতম রাজ্য, যেখানে 17 জন প্রতি জন বর্গ কিলোমিটারে কিন্তু বসবাস করে থাকে, ঠিক আছে। আর সেকেন্ড হাইয়েস্ট যদি বলা হয়, আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, যেখানে জনঘনত্ব সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী রয়েছে, এবং কলকাতা ছোট আয়তন হওয়ার কারণে জনঘনত্ব অনেক পরিমাণে বেশি, অর্থাৎ জায়গা অল্প কিন্তু মানুষজনের সংখ্যা অনেক বেশি, এই জন্যই জনঘনত্ব এখানে সবথেকে বেশি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই যে উক্তিটি রয়েছে এটা কার? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এটি রয়েছে বাল গঙ্গাধর তিলকের। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, তিনি একজন চরমপন্থী দলের নেতাও ছিলেন।
তিনি 1916 সালে হোম রুল আন্দোলনের সময় এটি বলেছিলেন, এই বক্তৃতা তিনি দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। এবং এই যে তিলক রয়েছেন তিনি কিন্তু লোকমান্য নামে পরিচিত রয়েছেন। শুধু তাই নয়, কেশরী এবং মারাঠা এই দুটো পত্রিকা তিনি কিন্তু চালাতেন এবং তিনি নরমপন্থী দলেরই একজন নেতা ছিলেন, চরমপন্থী দলের একজন নেতা ছিলেন। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সংশোধনী প্রক্রিয়া বর্ণিত রয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী সংবিধানকে সংশোধন করা হয়ে থাকে, সেটা হচ্ছে 368 নাম্বার আর্টিকেল, অপশান নাম্বার সি। এবং এই যে আমাদের সংবিধান সংশোধন করছি, এটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমরা নিয়েছি সংবিধান সংশোধনের যে পদ্ধতি, যেটা 368 নম্বরে বর্ণিত আছে। সংশোধনী প্রক্রিয়া, যেটা লোকসভা এবং রাজ্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোনো সংবিধানকে সংশোধনী করার ক্ষেত্রে, এবং এটি ভারতের নমনীয় এবং অনমনীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য। কারণ যদি বলা হয় ভারতের সংবিধান কী ধরনের, ভারতের সংবিধান কিন্তু কিছুটা ফ্লেক্সিবল রয়েছে, আবার কিছুটা কঠোর রয়েছে, ঠিক আছে? তো নমনীয়ও রয়েছে, অনমনীয়ও রয়েছে। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল, এটাকে বিল বলাই উচিত, কারণ যখন সেটা অ্যাক্টে পরিণত হচ্ছে সেটা কিন্তু রাষ্ট্রপতি সই করছে, তারপর সেটা অ্যাক্টে বা আইনে পরিণত রূপান্তরিত হয়, কিন্তু তার আগে সেটা বিল হিসাবে প্রস্তাবিত করা হয় লোকসভাতে, ঠিক আছে? পরের যে প্রশ্নটি রয়েছে, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে রয়েছে? তো পঞ্চায়েত সমিতির যে প্রশাসনিক প্রধান রয়েছে সেটি হচ্ছে কে? সঠিক উত্তর হয়ে যাবে সভাপতি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। এবং এই সম্পর্কিত তোমরা দেখবে যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মধ্যবর্তী একটি স্তর রয়েছে, এটা আমরা জানি। এবং সভাপতি নির্বাচিত হন প্রতিনিধিদের দ্বারা, এবং পঞ্চায়েত সমিতির মেয়াদও হচ্ছে 5 বছর। তিনটের মেয়াদই 5 বছর, শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তিনটেই একসাথেই ভোট হয়ে থাকে, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এবং তিনটেই হচ্ছে 5 বছরের জন্য। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? তো পশ্চিমবঙ্গের যে দীর্ঘতম খাল রয়েছে সেটা কিন্তু মেদিনীপুর যে খাল রয়েছে, এখানে অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে অপশান অনুসারে। পরের প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় কে ছিলেন? লর্ড ক্যানিং। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই সম্পর্কিত আগের ক্লাসে দেখেছিলাম আমরা ডিটেলস। লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন সেই সময় সিপাহী বিদ্রোহের সময়। কত সালে? 1857 সালে। 1857 সালে বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন রয়েছে, নবান্ন নাটকটির রচয়িতা কে রয়েছেন? তো নবান্ন একটি নাটক রয়েছে যার রচয়িতা রয়েছেন কে? বিজয়ন ভট্টাচার্য। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত ছিল। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে এবং শেয়ার করে দেবে। এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, 10টি ক্লাস নিয়েছি, আজকের 11 নম্বর ক্লাস। পরবর্তী ক্লাস থাকবে 12 নম্বর ক্লাস, এবং পরবর্তী ম্যাথেরও তোমাদের ক্লাস আসতে থাকবে। তার জন্য চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পেজটিকে ফলো করে রাখবে যারা ফেসবুকে দেখছো। আর তোমরা অবশ্যই তোমাদের কোনো মতামত যদি থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের জন্য স্পেশালভাবে নোট তৈরি করা হচ্ছে, যেটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পাবে। শুধু তাই নয়, এই যে ক্লাসের যে পিডিএফ রয়েছে সেগুলো সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এবং আমাদের ফেসবুক পেজে সেই সমস্ত লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে। আর তোমাদের বলে রাখি যে পঞ্চায়েতের জন্য তোমাদের স্পেশালভাবে নোট তৈরি করা হচ্ছে, পিডিএফ নোটস, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্তটাই ইম্পর্টেন্ট যা কিছু রয়েছে সব আমরা দিয়ে দেবো, এবং এর বাইরে কোনো কিছু তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না, এবং কোনো কিছু এর বাইরে পরীক্ষায় আসবেও না, ঠিক আছে? দেখো এখানে তোমাদের 4টে সাবজেক্ট প্রধানত রয়েছে। একটা হচ্ছে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, ম্যাথ রয়েছে এবং জিকে রয়েছে। এই 4টে সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হচ্ছে, এবং সিলেবাস কম বেশি সমস্ত এক্সামের জন্য একই থাকে। আর তোমাদের এখনও যদিও প্রপারভাবে সিলেবাস আসেনি, আসলে সেটাকে আপডেট করে দেবো আমি, সেই নিয়ে কোনো সমস্যা হবে না তোমাদের। টেলিগ্রামে তোমরা সকল আপডেট কিন্তু পেয়ে যাবে, আর যা নোট তোমাদেরকে দেবো সেই নোট কিন্তু তোমরা সেই অনুযায়ী পড়ে নেবে। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, এটুকু তোমাদের গ্যারেন্টি দিতে পারি। এবং টেলিগ্রামে কিন্তু এর আপডেট আমি দিয়ে দেবো। সকলে টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে তোমরা এটা ডাউনলোড করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স নামে পাবে, এবং ফ্রি পিডিএফ সেকশানে আজকের ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সকলে ডাউনলোড করে নেবে। ধন্যবাদ সকলকে।